আপনাকে সাহস, আপনাকে দেখা আছে, এই যে ফেভারেবল গভর্নমেন্ট আছে, নিজেদের গভর্নমেন্ট আছে, এই জন্য দল করে গিয়ে থানার ভিতরে গিয়ে মাইরা আসতে পারেন না, এটা বিরাট হেডআপ। আবার কেউ কেউ ফেসবুকে থেকে খুব খুশি হন যে হ্যাঁ খুব ভালো হয়েছে, ওরা তো আগে এরকম করতো, ওরা আগে এরকম করলে আপনারা করবেন? ওরা ওদের সময় করছে সেই জন্য আপনারা করবেন? আপনারা এসে ওদেরকে একই কাদায় মারবেন? ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল, যখন আওয়ামী লীগ, তখন ছাত্রলীগের যখন জানতে চাইতাম যে ভাই আপনারা এটা এরকম করলেন কেন, নূরকে বা নূরের দলের লোককে মারলেন কেন, এরকম বলে যে ভাই সব কিছু তো সহ্য করা যায়, শুধুমাত্র আমাদের নেতা নেত্রীরা কিছু আমাদের নেতাকে কিছু বললে, আমাদের লিডারকে কিছু বললে, নেত্রীকে কিছু বললে সেটা তো আমরা সহ্য করবো না, তখন তো আমাদের এটা করতে হবে। কেন ভাই? তোমার নেত্রীর দেশে আইন নাই, তোমার নেতার দেশে আইন নাই, তোমার নেতার দেশে পুলিশ কাজ করে না, তোমার নেতার এই ক্ষমতা নাই যে এইটার দিয়ে পুলিশে দিয়া বা আইন শৃঙ্খলার কাছে গেলে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলে এটা সমাধান হবে। তোমার দেশে এই আইন নাই। তোমার নেতা এত শক্তিহীন, এত ঠুটো জগন্নাথ যে তোমাদের গিয়ে সাহায্য করতে হয়, তোমাদেরকে সাহায্য করতে জানা নেতা পারবে না, এটা আমরা গিয়ে একটু সাহায্য করে আসি, এরকম ব্যাপারটা। ভাই এই যে ক্ষমতারে ব্যবহার করে আপনি বলবেন যে আমি ক্ষমতারে ব্যবহার করি নাই, আমি ক্ষমতারে ব্যবহার করি নাই, আমি শাহবাগ থানায় গেছি, তারপরে আমরা যে লোক জিডি করতে গেছে ওই লোকই এই কাজ করছে, প্রধানমন্ত্রীর নামে বা প্রধানমন্ত্রীর পরিবারদেরকে নিয়ে কুৎসা রটাইছে ওই লোকই, সেই জন্য আমি তার শাস্তি। ভাই আপনি কোন জায়গার কোন শাস্তিদাতা আসছেন, কোন বিচারক আসছেন? এখন তো দেখা গেল অনেকগুলি মানে রিউমার স্ক্যানে দেখা গেল যে না ওই জিনিস ও করে নাই, এটা পুরোটাই গুজব ছিল। তাহলে আপনারা গেলেন কেমনে? আপনারা বিরাট বিচারক হয়ে গেছেন এক একজন, যে বুঝা ফেলাইছেন যে কে এ অপরাধ করছে, একে এখন আপনার শাস্তি দিতে হবে এবং এই শাস্তি আপনি ছাড়া কেউ দিতে পারবে না। এগুলি বাদ দেন, বুঝছেন? এগুলি আর কইরেন না। আরেকটা মানে মানে এই যে আপনারা যেটা করেন না, সেইটার একটা নাম আছে, সেটার নামটা হলো আমার দৃষ্টিতে নামটা হলো অতিভক্তি। অতিভক্তি জিনিসটার জন্যই কিন্তু বাংলাদেশে কি কি হয়েছে জানেন? এই অতিভক্তি। আপনারা কিন্তু কেউ বলে নাই, মানে আমি জানি না মানে তারেক সাহেব আপনাদেরকে বলছে কিনা, ইস আমার খুব মন খারাপ, আমাকে নিয়ে এত বাজে কথা বলা হয়েছে, তোমরা যদি কিছু পারো তো করো। অথবা আপনারা যে এটা কইরা গিয়ে তারপর পরে দিয়ে পুরস্কার চাবেন, আমরা শাহবাগ থানায় গিয়ে এটা করে এসেছি, এরকম ব্যাপারটা আমি কিন্তু এরকম দেখি না। আমি দেখি ব্যাপারটা অতিভক্তি, এবং এই অতিভক্তির কারণে অতীতে কি হয়েছে জানেন? অতিভক্তির কারণে একটা মিথ্যা গুজব যে কে জানি কে তার পায়ের নিচে পবিত্র ধর্মগ্রন্থ রাখছে, রামু 1 গ্রাম শেষ, পুরা ছারখার। ওই লোক আপনার ধর্মগ্রন্থ তার পায়ের নিচে কেন রাখবে আপনি একবারও জিজ্ঞাসা নাই, কিন্তু 1 গ্রাম জ্বালাই দিছেন। এরপরে কি করছেন? ওই ইয়ার মধ্যে গিয়ে আরেকটা বই পাওয়া গেছে, বই পাওয়া গেছে, তখন কি করতে হবে? এখন বই পাওয়া গেছে কুমিল্লায়, আগুন জ্বালা নোয়াখালীতে, ওইখানে বরিশালে, উত্তরবঙ্গে, রংপুরে। আপনার অনুভূতিতে আঘাত লাগছে এবং সে অন্যায় করছে। এবং আমি যখন বলি আইন হাতে তুলে নেবেন না, এটা সবার জন্য বলি, তখন আপনারা কি করেন জানেন? বই খাতা খুলে আমাকে শিখাইতে আসেন, সেলফ ডিফেন্স শিখান, আপনারা আমাকে শিখান চোখের সামনে অপরাধ ঘটলে তা প্রতিরোধ করতে কি কি করতে হবে। ভাই আপাতত একটুক বোঝেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, পরেরটা পরে বুঝেন। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কোনো শাস্তি কোনো কিচ্ছু সেটা আপনি নিশ্চিত করতে পারবেন না, আপনি নিশ্চিত করতে হবে না। যদি এটাকে একটা রাষ্ট্র, একটা দেশ, আপনার সরকারের যদি আপনি চিন্তা করেন যে এই সরকারের বিন্দু মাত্র মানে কি বলবো, যেই কারণে তারা চেয়ারে বসছে সেটা পালন করার বিন্দু মাত্র ক্ষমতা তাদের আসে, তাহলে এটা আপনারা করেন না। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার আল্লাহর উপরে আপনার ঈমান আছে, বিশ্বাস আছে, সেই জন্য আপনি এই আল্লাহর বিচারের ভার নিজের হাতে তুলে নিয়েন না। আপনার বলে না এটা কেউ করতে, সিরিয়াসলি বলে নাই, কিন্তু আবার পড়েন, আমারে পড়ালেখা না শিখায়া আপনি একটু পড়েন, আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না সেটা লেখা আছে, বলা আছে। আর যদি আলোচনা করেন, যদি দেখেন যে লেখা আছে যে না আপনার এইটা করতে হবে, আবার গিয়ে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আপনি আইন হাতে তুলে নিবেন না, পিরিয়ড। আর তাছাড়া অনুভূতির ব্যাপারটা একটু বলি। অনুভূতি মানে সবকিছু নিয়ে মানে আমরা এত
এত সুপার সেন্সিটিভ হইয়া থাকি, এত যে সেন্সিটিভ হয়ে থাকি, মানে এইটার কারণটা কি আসলে? আমি জানি এটার কারণ কি। আমি জানি যে আমি সুপার সেন্সিটিভ হইয়া আমার গলা উঁচা কইরা আমি একটা দল বা একটা দঙ্গল একসাথে করি। সেইটা কিরকম জানেন? আমার পজিটিভ জিনিস দেখায় না। মেকিয়াভেলি বা এরকম একটা কোনো একটা মাথাওয়ালা লোক 500-600 বছর আগেই বলছিল যে আমাদেরকে কিন্তু এক করে না কোনো পজিটিভ জিনিস, আমাদেরকে এক করে হচ্ছে ঘৃণা। আপনার এটা ঘৃণার মাধ্যমে, মানে ওরে আমিও ঘৃণা করি, তুইও ঘৃণা করি, আয় সবাই মিলে গিয়ে একটা কথা কয়ে আসি, গালি দিয়ে আসি, মাইরা আসি, সুযোগ পাইলে পিঠে আসি, মাইরা ফেলে আসি, পরে দেখো কে মারছে কে উঠেছে এটা জানি না, সবাই মিলে জাগ্রত জনতা, বিদ্রোহী জনতা, উমুক ধর্মপ্রাণ জনতা, তৌহিদি জনতা, এগুলি আমরা গিয়ে বলে দেবো পরে। ভাই এই যে এখন আবার একটা শুরু হয়েছে, এখন আবার একটা কি শুরু হয়েছে জানেন? এখন একটা শুরু হয়েছে হচ্ছে একটা শব্দরে ঘিরা, একটা শব্দরে ঘিরা এক ধরনের সার্কাস শুরু হয়েছে। আসেন আমার বোর্ডটাতে আসেন, দেখাই আমি আপনারে। মানে মানে শব্দটা কি নিশ্চয়ই এতক্ষণে বুঝছেন, তাও একটু বলে দিই। শব্দটা হলো গুপ্ত। তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, উনি একটা নির্বাচনী প্রচারণায় গিয়ে বলছেন, যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখামাত্র তাদের বলবেন গুপ্ত তোমরা। এই কথা বলার পরে গুপ্ত নিয়ে এক ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছিল, টুকটাক গুপ্ত, এবং খুব সুন্দর বলা হয়েছে গুপ্ত। এর একদিন পরে জামায়াতের আমির জনাব শফিকুর রহমান তিনি কথাটা পিক করলেন এবং বললেন, আমরা পড়ি, শফিকুর রহমান সাহেবকে পড়ি, আমরা গুপ্ত নাকি সুপ্ত, লজ্জা, নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলেন, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? আমরা গুপ্ত নাকি সুপ্ত, জামাতের আমির বলতেছেন, আমরা গুপ্ত নাকি সুপ্ত, লজ্জা, নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলেন, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন। মানে এই প্রশ্নটার উত্তর যদি আমার দিতে হয় যে গুপ্ত বললে আমার কেমন লাগবে, মানে যত খারাপ লাগবে বলে আপনি মনে করছেন বা আপনারা মনে করছেন তত খারাপ আসলে লাগবে না। আমাদের প্রত্যেকের জীবনে কিছু প্রকাশ্য জিনিস আছে, কিছু প্রকাশ্য বিষয় আছে, কিছু গুপ্ত বিষয় আছে। প্রকাশ এবং গুপ্তের এই যে কোনো সময় কোনোটা প্রকাশ, কোনো সময় কোনোটা গুপ্ত, কোনো সময় প্রকাশ এবং গুপ্ত দুইটাই একসঙ্গে আসে, এইটাই মানুষের জীবন। মানুষের জীবনের মধ্যে আমাদের সব কিছু প্রকাশিত না, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস গুপ্ত, কিছু কিছু জিনিস প্রকাশিত। দার্শনিক আলাপ শুনে আপনাদের লাভ নাই। আপনাদের যেটা হয় সেটা হলো কোনো না কোনোভাবে আপনারা ব্যাপারটা একটা অনুভূতির মধ্যে আনেন। অনুভূতির মধ্যে আনতে আনতে এটা এত জনপ্রিয় হয়। এইটা এই যে আমি আগে একটু বলছিলাম না যে কোন এক মহাজন বলছিল যে ঘৃণা আমাদের এক করে রাখে, এই যে গুপ্ত বললে আমার গায়ে ফোসকা পড়ে, আপনার গায়ে ফোসকা পড়ে, ওর গায়ে ফোসকা পড়ে, তার গায়ে ফোসকা পড়ে, এইটা দিয়ে আপনারা আসলে একটা দল হইলেন। আবার এই যে ফোসকা ফালানো যায় এইটা দেখে আপনাদের আবার খুব মজা লাগতে শুরু করলো। আপনারা দেয়ালে দেয়ালে লিখতে শুরু করলেন গুপ্ত অমুক, গুপ্ত নিয়ে বিভিন্ন রকম স্লোগান, এই সেই। এইটা করতে গিয়ে আপনারা চট্টগ্রামে একটা কলেজে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি পর্যন্ত করলেন। সিরিয়াসলি ভাই, আপনারই কেউ গুপ্ত বললো, আপনি মারামারি কাটাকাটি করলেন, তারপর আপনি যখন চ্যালেঞ্জ করতে গেলেন তখন আপনারা আবার এটা নিয়ে হাসাহাসি করতে থাকলেন। সিরিয়াসলি। তো মানে আমি যদি মনে করি আজকে দেখেন তারেক সাহেব এবং শফিক সাহেব দুজনেই বলতেছেন যারা তাদেরকে গুপ্ত বলে তারা যদি আমাকে এসে গুপ্ত বলে তাহলে কি আমার এটা লজ্জা লাগবে না? উনি আবার লজ্জা পাচ্ছেন। উনি বলতেছেন, তারেক সাহেব বলতেছেন যে যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখামাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। বিভ্রান্ত করার চেষ্টা আবার কেমনে করে? কি বিভ্রান্ত করার চেষ্টা করে? বিভ্রান্তি কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী? কি বিভ্রান্ত করার চেষ্টাটা করবে? আর শফিক সাহেব আপনি তো লজ্জা পেলেন কেন? বিভ্রান্ত করার চেষ্টা করবে, যাকে বলে দিবে গুপ্ত তোমরা, তাতে আপনাকে তো এত 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 লজ্জা কেন লাগলো? যারা নিজেরা গুপ্ত থেকেছে তারা যদি আমাদেরকে গুপ্ত বলে তাহলে আমাদের অনেক মানে তাই কেমন লাগবে বলেন? ঘটনা কি? এবং এটার জন্য মারামারি কাটাকাটি করতে হবে? মানে যে কোনো জায়গায় গুপ্ত শব্দটা আপনি দেখবেন সেই জায়গাতে আপনি এটা বুঝে যাবেন এটা ছাত্রদল করেছে, তারপর এটা আপনি প্রতিবাদ করবেন। জিজ্ঞেস করলে আবার বলবেন যে মানে মানে যে কোনো জায়গায় গুপ্ত লেখা দেখলে আপনারা এরকম প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার পরে তারপর আপনি একটা মারামারিতে জড়াবেন। জিজ্ঞেস করলে আবার বলবেন যে আপনারা দাবি করবেন গুপ্ত নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, গুপ্ত নিয়ে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনারা ছাত্রদলের দখলদারি ঠেকাতে গিয়ে হামলার মুখে পড়েছেন। এই গুপ্ত কথাটা কেন আপনাদের এত বেশি লাগে জানেন? গুপ্ত কথাটা আপনাদের বেশি লাগে হচ্ছে এই কারণে, আপনাদের এক ধরনের আসে না নিজের মনের
আদি পাপে আপনারা, নিজের মনের পাপে আপনারা কেমন জানি একটু মানে যে কোনো অনুভূতির ক্ষেত্রে এই কথা সত্য, কোনো একটা অনুভূতি যদি আপনার কাছে প্রকট বা প্রকাণ্ড হয়ে ওঠে, তাহলে এটা কারণ অনুসন্ধান করলে আপনারা দেখবেন যে এইটার সাথে কোনো না কোনো একটা পাপ বা পাপের ধারণা আপনাদের সঙ্গে জড়িত। সেগুলি কি জানেন? সেগুলি হচ্ছে আপনারা যখন ছাত্রলীগে মিশেছিলেন, বা অন্য কোনো দলে মিশেছিলেন, যেহেতু তারা আপনাদের দলকে নিষ্পেষণ করতে করতে নিষিদ্ধ করার মতো জায়গায় নিয়ে গেছিল, আপনারা প্রকাশিত হতে পারতেন না। সেই সময় আপনারা এমন অনেক কাজ করেছেন যে কাজগুলো আপনাদের সঙ্গে যায় না। ছাত্রলীগের সাথে মিশে দঙ্গলবাজি করেছেন। সেই দঙ্গলবাজির সময় আপনারা যে বেশি ছাত্রলীগ সেটা প্রমাণ করার জন্য বড় বড় অন্যায়ের কিছু কিছু মানে আপনারা করেছেন। সেই জন্য গুপ্ত বললে আপনাদের লাগে। আপনাদের গুপ্ত যদি হচ্ছে এরকম যে আপনারা ঠিক একটা ছাত্রলীগের কথা বলে বা অন্য কোনো একটা সংগঠনের কথা বলে আপনারা আপনাদের মতো আছেন, আপনারা কোনো ধরনের কোনো মানে আছে না, কেউ কেউ বলে থাকেন যে নতুন নতুন ধর্ম যদি আপনি কোনোটা নেন, তখন আপনি সেটাকে আরো বা যদি লুকায় থাকেন তাহলে আপনি সেইটা বেশি করে প্রমাণ করতে চেষ্টা করেন যে না, আপনি তাদের দলেরই অংশ। যেমন ধরেন, আপনি যদি এখন কোনো খ্রিস্টান দলের সঙ্গে মিশে যান, আপনি অনেক 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 শুকর খেয়ে মাংস খেয়ে আপনি প্রমাণ করতে চাবেন যে আপনি আসলে মুসলমান না, আপনি আসলে খ্রিস্টান, তাই না? সেরকম কোনো কিছু আপনি করছেন নিশ্চয়ই। সেই জন্য গুপ্ত বললে আপনারা তো লাগে। সেই জন্য গুপ্ত বললে আপনার কাছে মনে হয় যে সব তো বুঝে গেল। সেই জন্য যদি কেউ এরকম কথা বলে যে আমি কিন্তু জানি আপনি কি করেছেন লাস্ট সামারে, তখন আপনার কাছে মনে হয় যে হ্যাঁ সত্যি সত্যি তো জেনে তারপর আবার এই কথা এখন বলে দিবে কিনা, এইটা নিয়ে আপনি কাজ করবেন, তাই না? আপনাকে বলি, এই যে এই অনুভূতি, এই গুপ্ত বললেই আপনার গায়ে কাটা দেওয়া, আগুন লেগে যাওয়া, গুপ্ত বললেই বা কোনো এক জায়গায় লেখা দেখলেই আপনার এটা করতে পারা, এটা আপনি করেন না। আর মানে এটা করার আর দরকার নাই। এটা করে আপনি এটা প্রমাণ করতে পারবেন না। ধরেন এটা করে আপনি গুপ্ত বললে যদি আপনার গায়ে লাগে, তাহলে আপনি প্রমাণ করতে চাইলেন যে আপনি আসলে গুপ্ত না, এটাকে আপনি প্রমাণ করতে পারবেন? আরো বেশি করে মনে হইব যে আপনি গুপ্ত, আরো বেশি করে মনে হইব যে আপনি ওটার সাথে সংশ্লিষ্ট। সুতরাং আপনি এটা করেন না। আপনি বরং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এটা দেখি যে গুপ্ত হইলে কি হয়েছে, কত সময় তো কত ছদ্মবেশ নিতে হয়, কত রকম কত পরিচয়ের মধ্যে দিয়ে যেতে হয়, কত রকম করে তো হইলে তো কোনো অসুবিধা তো কোনো কিছু নাই। ইজিলি নেন, টেক ইট ইজি। সব কিছু নিয়ে এরকম মনে করেন একদম এত উত্তেজিত, এত ক্ষিপ্ত, এত প্রক্ষিপ্ত হওয়ার দরকার নাই। ঠিক আছে? এই দেশে শান্তি আসুক, শান্তি বিরাজ করুক, এটা আপনার যেমন চাওয়া, আমাদেরও সেরকম চাওয়া। আমি এইবার একটা জিনিস লক্ষ্য করলাম, এনসিপি, আমাদের যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি আছে, এনসিপির যিনি প্রধান নেতা এখন পর্যন্ত, আহ্বায়ক বলা হতেছে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলতেছেন যে আমাদের অতীতে কে কি করেছেন সেইটা বড় ব্যাপার না, নিরপরাধ ছাত্রলীগ, আওয়ামী লীগও এনসিপিতে আসলে যুক্ত হতে পারবে। মোটের উপর কথাটা এরকম, নিরপরাধ। ভাই, আপনি নিরপরাধ এটা বুঝবেন কেমনে? নাকি ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ আপনার দলে যোগ দিলে সে রাতারাতি নিরপরাধে পরিণত হবে? যেমন ছাত্র দলের কেউ আপনার এখানে, বিএনপির কেউ আপনার এখানে যোগ দিলে তারা নিরপরাধ বা তারা ভালো লোকে পরিণত হবে? ব্যাপারটা কি এরকম? আপনি কি একটা সাংঘাতিক রকমের একটা টানেল, যে টানেলের মধ্যে একবার ঢুকলে, আমি ঢুকলাম খারাপ লোক হয়ে, বাইর হলাম হচ্ছে একটা ভালো লোক হয়ে, নাকি আপনি এরকম একটা ওয়াশিং মেশিন, এরকম একটা কি বলবো আমি, এরকম একটা লোক আপনি, যে লোক হচ্ছে খারাপকে ভালো করে দিতে পারেন, খারাপকে বদলাই দিতে পারেন ভালোতে? তাহলে আপনি কেমনে চিনবেন কে নিরাপরাধ? এই সার্টিফিকেট আপনি কেমনে দিবেন? এই সার্টিফিকেট আপনারা কেমনে দেন? শুরু থেকেই দেখতেছি কিন্তু আপনারা কিন্তু সার্টিফিকেট দিতে আপনারা সবকিছুর সার্টিফিকেট দেওয়ার মতো করে যোগ্য মনে করেন। এবং আপনার সার্টিফিকেটটাই একমাত্র সার্টিফিকেট, এইটাও আপনি মনে করেন। আপনারা মনে করেন কিন্তু যে আপনারা ঠিক আর বাকি সবাই অঠিক। আপনাদের সাথে থাকলে ঠিক, বাকি না সাথে থাকলে ঠিক না। কেমনে আপনারা বলতে পারলেন যে নিরপরাধ ছাত্রলীগকে, নিরপরাধ আওয়ামী লীগকে আপনারা এসে যোগ দিবেন, আপনারা নিবেন? আর এটার বিচার আপনারা কেমনে করবেন? করার উপায়টা কি? আপনাদের কাছে কি এইরকম কোনো মানদণ্ড, এরকম কোনো দাঁড়িপাল্লা, এরকম কোনো কিছু কি আছে যে ওইটার মধ্যে আপনারা বসাই দিবেন একজন ছাত্রলীগের লোকরে, তারপর একটা বাটখারা দেওয়া মাইপা বুঝবেন যে তার কোনো অপরাধ নাই বা নিরপরাধ সে?
আসে এরকম? তাহলে আপনারা বলেন কেন এই কথা? আপনি এটা জিনিস চিন্তা করে দেখেন তো, আপনি যে কথা বলছেন জনাব নাহিদ ইসলাম, এই কথা যদি আপনি না বইলা অন্য কোনো দল, অন্য কোনো দলের নেতা, অন্য কোনো দলের কর্মী, অন্য কোনো দলের বড় সাহেব কেউ যদি বলতো, তাহলে আপনারা কি বলতেন? যখন করছে তখন কি বলছেন? আপনারা বলেন নাই যে এই বিএনপিতে এই আওয়ামী লীগের লোকজন সব একসাথে যাচ্ছে, আওয়ামী লীগের লোকজনরা সব বিএনপিতে যোগ দিচ্ছে, বিভিন্ন জায়গায় আপনাদের কাছে খবর আসে, বিভিন্ন জায়গায় বলেন নাই। এখন আপনাদের দলে যোগ দিলে নিরাপরাধ হয়ে যাবে, বা নিরাপরাধ আওয়ামী লীগ হলে আপনাদের এখানে যোগ দিতে পারবে, তাই না? আপনাদের আমি ধইরা নিলাম এখন পর্যন্ত আপনাদের কাছে নিরাপরাধ মাপার কোনো নীতি নাই। যদি থাকে আমার দেখায়েন, তাহলে আমি কি এইটা ধরে নিতে পারি না যে আপনার দলে যোগ দিলেই যে কেউ নিরাপরাধ হয়ে যাবে? ন্যাশনাল সিটিজেন্স পার্টি আপনাদের দলে যোগ দিলে আপনারা একটা মানে কিরকম বলবো, যে এরকম একটা মেশিন আবিষ্কার করছেন না, যে মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে এই যে সবকিছু ফকফকা ঝকঝকা হয়ে বেরোবে। আপনাদের দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়ায় বললেন যে ওই ইউএনও মহোদয়ের গাড়ি আছে, সরকারি অন্যান্য অফিসারদের গাড়ি আছে, কিন্তু আমি আমি কি বলে যে আমি সংসদ সদস্য, আমার কোনো গাড়ি নাই। গাড়ি থাকলে, একটা গাড়ির ব্যবস্থা করা গেলে আমার ভাড়া গাড়ি করে গিয়ে লজ্জা করে, তারপর একটা সংসদ সদস্যের একটা গাড়ি থাকলে তাহলে আমি ওইখানে করে এটা যাইতে পারতাম। সবাই মানে বিরোধী দলের সবাই হাত কি টেবিলে হাত চাপড়ায়, টেবিল চাপড়ায় এটাতে আবার সমর্থনও দিচ্ছে। জামাতের আমির এই কথা বলছেন, ছোটরা কিছু চাইলে বড়রা তো সেটার পাশেই থাকবে। প্রথম কথা, এই কথাটা দেখার কয়েকটা দিক আছে। দিক নাম্বার 1, আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে অবশ্যই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা গাড়ি পান তাদের অনেক উপরে, তাদের সাথে আপনার কোনো তুলনাই হয় না জনাব হাসনাত আব্দুল্লাহ। আপনি, তারা গাড়ি পাবে বলে আপনি গাড়ি পাবেন কিনা সেই তুলনা হয় না। আপনি জনপ্রতিনিধি, জনপ্রতিনিধিত্ব আদেশের মধ্যেই আছে আপনি কি পাবেন কি পাবেন না। আপনাকে 70,000 টাকা যাতায়াত ভাড়া দেওয়া হয়, আপনি নিজের মুখে আপনারা সবাই মিলে বলেছেন, আপনার পরের দিন আবার আপনাকে ব্যাখ্যাও দিতে হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় ভুল দিয়েছে যে আপনি নাকি ট্যাক্স ফ্রি গাড়ি তখনও চান না, এখনও চান না। ট্যাক্স ফ্রি চান না, সরকার থেকে একটা গাড়িই চান কেন? সরকার থেকে গাড়ি চান কেন? কারণ হচ্ছে যে আপনার নিচে যারা আছে, মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যারা নিচে, যারা অনেক নিচে আপনার অবস্থান করে, তাদের গাড়ি আছে, আপনার গাড়ি নেই। ভাই, আপনার গাড়ি থাকার কথা না। আপনি এলাকায় গাড়ি দিয়ে চলাফেরা করার জন্য সরকার আপনার দায়িত্ব দেবে, ব্যাপারটা এরকম না। আপনি কি জানেন এমপিত্ব আপনার পেশা না? আপনি কি এই কথা জানেন যে এমপিত্ব আপনার চাকরি না? জনপ্রতিনিধি হিসাবে, জনগণের একজন হিসেবে গিয়ে আপনি সেখানে যায় আমাদের কথা বলেন, সেই জন্য আপনি কি এই কথা জানেন যে এমপি যে আপনার চাকরি না, এমপি যে আপনার পেশা না, এটার মধ্যে যে পারিশ্রমিকের কোনো ব্যাপার নাই, সেটা কি আপনি জানেন? আপনাকে যাতায়াত ভাতা দেওয়া হয় যাতে আপনি যাতায়াত চলাফেরা করতে পারেন। আপনাকে যখন ঢাকা আসেন সংসদে, আপনার ঢাকায় আপনার বাড়ি না হলে, ঢাকার বাইরে সংসদ হলে আপনাকে কিছু ভাতাও দেওয়া হয়। কি দেওয়া হয় না দেওয়া হয় আপনি জানেন, কম বেশি কি না বেশি আপনারা বাড়ায় নেন, বিলারায় বাড়ায় নেন। তাই বলে টিএনওর গাড়ি আছে সেজন্য আপনার গাড়ি নাই, এই কথা আপনি বলতে পারেন না। আর আপনার কি মনে পড়ে জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি যে আমার অনুষ্ঠানে এসে বলছিলেন, আমি যে আপনাকে বলছিলাম যে আপনি গাড়ি কোত্থেকে চড়েন এখন, এত মানে আপনার মানে গাড়ি কোত্থেকে চড়েন এই কথাও বলি না, এত বেয়াদব আমি না। আপনাকে যথেষ্ট আদব কায়দা তমিজের সাথে জনাব হাসনাত আব্দুল্লাহ আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনাকে দেখা যায় এক এক দিন এক একটা গাড়ি আপনি চড়ছেন, সেইটার মানে সেটা কাদের গাড়ি, সেটা কার গাড়ি? আপনি তখন আমাকে বলেছিলেন, আমি কোট করছি জনাব হাসনাত আব্দুল্লাহ, যে আমার মতো নাকি শত হাজার খালেদ মুহিউদ্দিন আছে আপনাকে গাড়ি দেওয়ার জন্য। তারা কোথায় এখন জনাব হাসনাত আব্দুল্লাহ? তাদের থেকে গাড়ি নেওয়াটাকে আপনি বন্ধ করেছেন, কনসাস ডিসিশন তারা বন্ধ করেছে, কি হয়েছে? দ্বিতীয় প্রসঙ্গে আসি, আপনার গাড়ি লাগবে কেন এলাকায় যেতে? আরেকটা অকাজ হয়েছে, আপনার অকাজটা একটু পরে আসে। আরেকটা অকাজ হচ্ছে এই যে উপজেলায় আপনাদেরকে একটা বসতে জায়গা দেওয়া, যেটাতে আবার আপনি খুব হাততালি পাইছেন, খুবই অন্যায় হয়েছে। এমনিতেই বাংলাদেশের স্থানীয় সরকার শক্তিশালী না, এরপরে এই উপজেলা ভবনে গিয়া, উপজেলা প্রশাসনের মধ্যে গিয়ে আপনারা ঘাড়ের উপরে গিয়ে বসে থাকবেন। উপজেলা প্রশাসন কাজ করবে কেমনে? উপজেলার একটা মানে স্থানীয় সরকার একটা কেমনে দাঁড়াবে? সবকিছুর মধ্যে থেকে আপনাদের একটা হাত দিতে হবে। মানে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বটা কি তাহলে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব কি? আপনারা গিয়ে ওইখানে গিয়ে বসে থাকলে? সংসদ সদস্য হয়েছেন, আপনারা আইন কানুন বানাবেন, কোন আইনটা আপনার জন্য ভালো, কোন আইনটা খারাপ সেটা আপনি বলবেন। আপনার এলাকার জনগোষ্ঠীরা কি আপনার মাধ্যমে বলতে চায় সেগুলো আইসা বলবেন। সেগুলো আইসা বলতে হলে আপনার গাড়ি করে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরতে হবে, এবং এর জন্য সরকারের আপনার গাড়ি দিতে হবে। এর জন্য এটা আপনার আবদার করতে হবে, এবং জামায়াতের আমির এটা আপনার সমর্থন জানায় সকল বিরোধী দলীয় নেতা এটার মধ্যে থেকে হাততালি দিতে হবে। অফিসটা পাওয়াই তো অন্যায় হয়েছে।
অফিসটা পাওয়াই তো ন্যায় হয় নাই উপজেলা অফিসের মধ্যে। আমি মনে করি এমপি সাহেবদের উপজেলায় অফিস থাকা উচিত না, উপজেলা ভবনে। আপনি নিজের বাড়িতে থাকবেন আসাদ আব্দুল্লাহ, আপনি আপনার এলাকার মধ্যে ঘুইরা এলাকার মানুষ তার পলিসিগত কি পরিবর্তন চায়, কি পলিসির পরিবর্তন হইলে আপনার এলাকার মানুষের জন্য, যারা আপনার ভোটার তার জন্য সুবিধা হবে, সেগুলি নিয়ে আপনি কথা বলবেন। আর একটু দেখে নেবেন স্থানীয় সরকারের অধীনে কোনগুলি আছে, সেগুলি আপনি বলবেন। সংসদে আইসা হয় বলবেন আমার মানে আমাকে কথা বলতে দেয় না, আমাকে জানতে দেয় না। আর কথা বলতে গেলে আপনি বলবেন যে আমাদের গাড়ি হলে ভালো হইতো। সো স্যাড। আমি 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 বলি জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনার সামনে অনেক সময় আছে, অনেক রাজনীতি করার সময় আছে, আপনি অনেক বুঝদারও মানুষ, অনেক বুদ্ধিমান, কিন্তু এই কাজটা আপনি ঠিক করেন নাই। এবং আপনি যখন এই কাজটা ঠিক করেন নাই তখন, এবং আজকে যখন বাংলাদেশে বিভিন্ন ধরনের না পাওয়ার কথা হয়, যে আমি এইটা পাইলাম না, আমি ওইটা পাইলাম না, এটা পাইলে ভালো হইতো, তখন আপনার এই যোগ করাটা, এই যে আপনি কি পাইলেন আর কি পাইলেন না, যোগ করাটা ভালো হয় না। এটা একটা স্যাড 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 ঘটনা হয়েছে। মবের কথা দিয়ে শুরু করছিলাম, আজকে মবের কথা দিয়ে শেষ করি। মব না প্রেশার গ্রুপ, কেন কিভাবে এই দেশটা চলবে, কেমনে আমি আমার অধিকার আদায় করব, সেইটা নিয়ে কিন্তু নানা ধরনের কথা চলতেছে। যে হ্যাঁ, আমার এটা প্রতিবাদ না করলে কি 2024 সালে শেখ হাসিনাকে দেশ থেকে ভাগানো যাইতো, তাড়ানো যাইতো? ওই সময় যদি গণ আন্দোলন না হইতো তাহলে কি এটা তাড়ানো যাইতো? না, যাইতো না। ওই সময় আইন মেনে চললে কি এটা হইতো? না, হইতো না। তো আপনি গণ আন্দোলন আর আপনি যখন আইন হাতে তুলে নিতেছেন, আপনার যখন মনে হইতেছে ফেসবুকে পোস্ট দিয়ে সে আপনার বিরক্ত করতেছে, অথবা এই রাস্তাটা ঠিক মতো হয় নাই, সেগুলি এক হইল, সেগুলি আপনারা এক করে দেখবেন। এগুলি আপনারা কয়জন, তাহলে আপনারা কয়জনের নাম দেন, যে এই 200 জন, এই 500 জন, এই 1000 জন আপনারা যে কোনো সময় যে কোনো রাস্তা হাত দিয়ে তুলে নিতে পারবেন। আপনারা নাম দেন যে এই সময় যে কোনো একজন লোক ওই এ ভাষণ বাজাইলো কেন, এ গান বাজাইলো কেন, এইটা করলো কেন, এইটা আপনি করতে পারবেন। আপনি এই 300 জনের নাম দেন যে 300 জন গিয়ে কইতে পারবেন যে শেখ হাসিনা এই কাজ করছে, সুতরাং শেখ হাসিনার দোষর অমুক আসে তারা পিটাইতে পারবেন। আপনারা এই 200 জনের নাম দেন যে আপনার ইচ্ছা করলে কোনো একটা স্কুলে ঢুকে, কোনো একটা কলেজে ঢুকে, কোনো একটা ইউনিভার্সিটি ঢুকে, কোনো একটা শিক্ষকরে যে তার চেয়ারে বসে আছে তার চেয়ার থেকে নামায়া তাকে জুতার মালা দিবেন, তাকে অপমান করবেন, হই হই রই রই করে তাকে ভাগাই দিবেন। কিচ্ছু করতে পারবেন না এগুলা। আপনি যেই হন, যেখানে হন, যেমন হন, সেটা কিচ্ছু করতে পারবেন না। বাংলাদেশের আইনের বাইরে কোনো কিচ্ছু আপনি করতে পারবেন না। সেটা আপনি 71-এ মুক্তিযুদ্ধ করেন, 24-এ গণ আন্দোলন করেন, যাই করেন, পারবেন না এটা করতে। পিরিয়ড। এইটা আপনি করতে পারবেন না, কোনো রকম আইন হাতে তুলে নিতে পারবেন না। আবারও তো এই যে একটু পরে শিখাইতে আসবেন যে সেলফ ডিফেন্স, চোখের সামনে অন্যায় করতে গেলে দেখবেন সেলফ ডিফেন্সের অধিকার আপনার আছে। আপনি যখন আক্রান্ত হন, আপনাকে যখন কেউ ফিজিক্যালি অ্যাসল্ট করে, আপনাকে যদি কেউ একটা ঘুষি দিতে নেয়, আপনি তাকে একটা ঘুষি দেওয়ার অধিকার আপনার আছে। আপনি তাকে ঘুষিটা ঠেকানোর অধিকার আপনার আছে। আপনাকে কেউ যদি একটা মারে, হিট করে, সেটা ঠেকানোর অধিকার আপনার আছে। সেলফ ডিফেন্স নেওয়ার অধিকার আপনার আছে। বাকিটা সব কিছুর ক্ষেত্রে আপনার আইনের আশ্রয় নিতে হবে। আইনের আশ্রয় নিতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আজকেও যাবে না, গতকালকেও এটা অন্যায় হয়েছে, আগামীকাল করলেও এটা অন্যায় হবে, তা যে কোনো কারণেই হোক না কেন। এই যে দেখেন, একটা ছোট জিনিস বলি, কোর্টে গিয়া যদি আপনি কোনো একটা মামলা করেন, তখন এক জোড়া লেটিন শব্দ আছে, লুকাস স্ট্যান্ডাই, মানে আপনি এটাতে কিভাবে এফেক্টেড সেটা আপনার প্রমাণ করতে হয়। এটা আপনাকে কিভাবে হার্ম করে সেটা আপনার প্রমাণ করতে হয়। অনুভূতি দেখা যায় না, এই অনুভূতি নিয়ে সবসময় সামনে আসেন না। আমি দেখি গান একটা জনপ্রিয় হয়েছিল না, কে জানি মানে মানে অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য। এই অনুভূতিগুলি একটু আলাদা করে রাখেন। আপনার যেমন অনুভূতি আছে, আমারও এরকম অনুভূতি আছে। ভাই, 90% মুসলমানের দেশে যে কোনো ধরনের চুরি হয়, কোনো ধরনের ঘুষ খাওয়া হয়, এটা তো আমার অনুভূতিতে আঘাত লাগা উচিত। যে ভাই, যে দেশের 90% লোক মুসলমান, সে দেশে চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি, এই জমি দখল, এগুলো হয় কেমনে? মুসলমান শুনলেই তো একটা রেস্টুরেন্টের লোক যায় না, যায় যে শুকর খায় না। সেইভাবে এমনি জানে না কেন যে মুসলমান হইলেই যে সে চুরি করবে না, মুসলমান হইলেই সে মিথ্যা বলবে না, মুসলমান হইলেই সে আরেকজনের সম্পত্তি দখল করবে না? এটা জানে না কেন? আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।